সেই ব্যাপারটা আমরা একটু আগে দেখেছিলাম। আমরা আজকে দেখবো আসলে এটা, আমি আজকে যেটা নিয়ে কথা বলবো এটা সবাই জানে এবং খুব সংক্ষেপে আমি শেষ করবো। তার কারণ হচ্ছে এটা সবার জানার বিষয়, সেটা হচ্ছে কিভাবে ফার্টিলাইজার দেয়া হয়, অর্থাৎ মেথডস অফ ফার্টিলাইজার অ্যাপ্লিকেশন। কোন ধরনের ফার্টিলাইজার বা কি কি ক্রপের ক্ষেত্রে ফার্টিলাইজার গুলো আসলে কিভাবে দেয়া হয়। তো আমি স্ক্রিন শেয়ার করব, কিন্তু স্ক্রিন শেয়ারে মূলত হচ্ছে কোনো লেখা নেই, স্ক্রিন শেয়ারে শুধু ছবিগুলো আছে। অর্থাৎ যে প্রসেস গুলোর কথা বলবো সেই ছবিগুলো সেখানে শুধু দেয়া আছে। তো আমি কথাগুলো না দিয়ে আমার মনে হয় ছবির মাধ্যমে বুঝতে সহজ হবে, এই জন্য আমি ছবিগুলো দেওয়ার চেষ্টা করেছি। তো আমি স্ক্রিনটা শেয়ার করছি, দেখো। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার। ওকে ওকে, আচ্ছা দুই একজন আনমিউট থাকলেও সমস্যা নেই, আমি বুঝতে পারবো যে আমার কথাগুলো শুনতে পাচ্ছ তোমরা। তো আজকে টপিক আছে মেথডস অফ ফার্টিলাইজার অ্যাপ্লিকেশন, অর্থাৎ ফার্টিলাইজার গুলো আমি আগেই বলেছিলাম যে কতটা কম বা কিভাবে দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে কোন কোন প্রসেসে কি জায়গায় দিতে হচ্ছে, তো সেগুলো হচ্ছে মেথডস। এগুলো সম্পর্কে, এই শব্দগুলো সম্পর্কে তোমরা সবাই অবগত, যেহেতু 4-2 স্টুডেন্ট। তো তো মেথডস অফ ফার্টিলাইজার অ্যাপ্লিকেশন আমরা আমাদের মতো করে জিনিসটাকে একটু জাস্ট ক্লাসিফিকেশন হয়তোবা করেছি। ক্লাসিফিকেশন গুলো হয়তোবা একটু আলাদা মনে হতে পারে, কিন্তু ব্যাপারগুলো আসলে আগে যা শিখেছো তাই। দেখো, ফার্স্টলি বলা হচ্ছে, আমি মেথড ফার্টিলাইজার আসলে আমরা দুই ভাবে চিন্তা করেছি, একটা হচ্ছে সলিড ফার্টিলাইজার, একটা হচ্ছে লিকুইড ফার্টিলাইজার। তো মেথডস অফ ফার্টিলাইজারের ফার্স্ট অংশটা হচ্ছে মেথডস অফ সলিড ফার্টিলাইজার অ্যাপ্লিকেশন, অর্থাৎ সলিড ফার্টিলাইজার গুলো আমরা কিভাবে ব্যবহার করব। এখানে কিছু দেখো, অ্যাপ্লিকেশন অফ সলিড ফার্টিলাইজার্স কয়েকটা ভাগ দেয়া আছে। ছবিটা কি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, ফার্স্ট অংশটা দেয়া আছে ব্রডকাস্টিং, দেন বলা হচ্ছে প্লেসমেন্ট, দেন বলা হচ্ছে ব্যান্ড প্লেসমেন্ট, দেন বলা হচ্ছে পিলেট অ্যাপ্লিকেশন। তো আমি এক এক করে আগাবো। ফার্স্টলি হচ্ছে ব্রডকাস্টিং। ব্রডকাস্টিং এর আবার দুইটা ভাগ আছে, অর্থাৎ বেজাল অ্যাপ্লিকেশন এন্ড টপ ড্রেসিং। দেন প্লেসমেন্ট, প্লেসমেন্টের তিনটা ভাগ আছে, প্লাউস হোল প্লেসমেন্ট, ডিপ প্লেসমেন্ট, লোকালাইজড প্লেসমেন্ট, দেন বলা হচ্ছে ব্যান্ড প্লেসমেন্ট, একটা মেইন ক্লাসিফিকেশন। সেটার আন্ডারে দুই ধরনের রয়েছে, হিল প্লেসমেন্ট, রো প্লেসমেন্ট, এন্ড হচ্ছে পিলেট অ্যাপ্লিকেশন। আমি এক এক করে একটু যাওয়ার চেষ্টা করছি। দেখো, ফার্স্টলি বলা হচ্ছে, আমরা ফার্স্টলি ব্রডকাস্টিং এ আসি। ফার্স্টলি আমি শুধু ছবিটা দিয়েছি। তো ব্রডকাস্টিং জিনিসটা হচ্ছে জাস্ট স্প্রেডিং দ্য ফার্টিলাইজার্স অল ওভার দ্য ফিল্ড, অর্থাৎ ব্রডকাস্টিং হচ্ছে ফার্টিলাইজার গুলোকে শুধু ছিটিয়ে দেয়া। তো এখন প্রশ্ন হচ্ছে আমরা ব্রডকাস্টিং কেন করব, সুবিধাটা কি? ব্রডকাস্টিং এর সুবিধা হচ্ছে যদি কোনো ক্রপ খুব ডেন্স স্ট্যান্ডার্ড হয়, অর্থাৎ ফিল্ডে নির্দিষ্ট জায়গায় দেওয়া সম্ভব নয়, ক্রপ গুলো খুব ডেন্সলি লাগানো, যেমন রাইস ফিল্ড হতে পারে, বা কোনো ভেজিটেবলস এর যেমন লাল শাক বা ডাটা শাক, এই জায়গা থেকে হতে পারে। তো এগুলোতে আমি যদি ফিল্ডে নেমে মানে প্লেস করে ফার্টিলাইজার দিতে চাই, তাহলে এক নম্বর হচ্ছে সব প্লান্ট সেই ফার্টিলাইজারের সুবিধাটা পাবে না। দেন হচ্ছে আমার প্লান্ট গুলো নষ্ট হয়ে যাবে ফিল্ডে নামলে, যার কারণে আমি ব্রডকাস্টিং করতে পারি এখন। অর্থাৎ ব্রডকাস্টিং হচ্ছে স্প্রেডিং দ্য ফার্টিলাইজার্স ইউনিফর্মলি অল ওভার দ্য ফিল্ড। এটা সুবিধাটা হচ্ছে যে খুব অল্প সময়ে বেশি সংখ্যক ফার্টিলাইজার আমি যে কথাগুলো বলছি এই কথাগুলোই হয়তোবা শীটের মধ্যে থাকবে, ছবিগুলো থাকবে না। ছবিগুলো আমি শুধু দেখানোর জন্য দিয়েছি বা বোঝানোর জন্য, এবং আমি ছবি দিয়েই কথা বলবো। তো ফার্স্টলি বলা হচ্ছে ব্রডকাস্টিং হচ্ছে স্প্রেডিং দ্য ফার্টিলাইজার্স ইউনিফর্মলি অল ওভার দ্য ফিল্ড। দেন সুবিধাগুলো এই, যদি কোনো ক্রপ ডেন্সলি হয় সেই ক্রপের ক্ষেত্রে আমি ব্রডকাস্টিং করতে পারি। দেন আরেকটা সুবিধা হচ্ছে লেবার কম লাগবে, অর্থাৎ খুব কম সময়ে আমি বেশি সংখ্যক ফার্টিলাইজার ফিল্ড অ্যাপ্লাই করে ফেলতে পারবো। এগুলো হচ্ছে সুবিধা এবং ব্রডকাস্টিং এর কথা। এখন ব্রডকাস্টিং দুই ধরনের, তার একটা ছবি এখানে দেয়া আছে, দেখো, বেজাল অ্যাপ্লিকেশন। অর্থাৎ বেজাল অ্যাপ্লিকেশনটা হচ্ছে ফিল্ড যখন প্লাউ করে রেডি করা হয়, অর্থাৎ ক্রপ লাগানো হবে, তার আগে সয়েলের সঙ্গে মিশিয়ে ফার্টিলাইজারটাকে সয়েলের সঙ্গে মিশিয়ে দেয়, এটাকে বলা হচ্ছে, অর্থাৎ ফার্টিলাইজার শুড বি অ্যাপ্লাইড ইনটু দ্য ফিল্ড আফটার ফাইনাল প্রিপারেশন টু প্লান্ট দ্য ক্রপস। অর্থাৎ ক্রপ লাগানোর পূর্বে ফাইনাল প্রিপারেশনের সময় ফার্টিলাইজারটাকে সয়েলের সঙ্গে মিশিয়ে ফেলতে হবে। এটা হচ্ছে বেজাল অ্যাপ্লিকেশন।
আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে বেজাল অ্যাপ্লিকেশন। দেন পরের ছবিটা দেখো, টপ ড্রেসিং। টপ ড্রেসিং এর ক্ষেত্রে বলা হচ্ছে যখন টপ ড্রেসিং মূলত করা হয় নাইট্রোজেনাস ফার্টিলাইজারের ক্ষেত্রে এবং ডেন্সলি যে ক্রপগুলো লাগানো, যেমন আমি একটা রাইস ফিল্ড দেখিয়েছি, অর্থাৎ ফিল্ডে নেমে যদি আমি দেই, মানে সমস্ত জায়গায় যদি আমাকে নির্দিষ্ট জায়গায় প্লেস করে করে ফার্টিলাইজার দিতে হয়, তাহলে যদি ডেন্সলি লাগানো হয় চিন্তা করো যে রাইস ফিল্ড কিন্তু অনেক জায়গায় লাগানো হয়। ব্রডকাস্টিং রাইস আছে, এটা জানো? ব্রডকাস্টিং রাইসের ক্ষেত্রে বলা হয় যে যদি খুব ডেন্সলি লাগানো হয়, অর্থাৎ রাইস ফিল্ডের রাইস প্লান্ট নষ্ট হতে পারে, এই জন্য তাকে একটা নির্দিষ্ট সারি দিয়ে হেঁটে ক্রপ যখন গ্রোথ স্টেজে থাকে তখন নাইট্রোজেনাস ফার্টিলাইজার গুলো ক্রপের গ্রোথ স্টেজে ছিটিয়ে দেওয়া হয়। আর এই স্প্রেডিংটাই হচ্ছে, অর্থাৎ গ্রোথ স্টেজে নাইট্রোজেনাস ফার্টিলাইজার ক্লোজলি অর ডেন্সলি স্ট্যান্ড ক্রপের ক্ষেত্রে ফার্টিলাইজার যেভাবে দেওয়া হয়, এইটাই পদ্ধতিটা হচ্ছে টপ ড্রেসিং। আমার ছবিটা কি বোঝা যাচ্ছে? জি স্যার, বোঝা ওকে, যাচ্ছে। ওকে। এখন প্রশ্ন হচ্ছে, আমি ব্রডকাস্টিং শিখে ফেললাম, দেন সেটা দুইটা পদ্ধতি আছে, অর্থাৎ বেজাল অ্যাপ্লিকেশন, টপ ড্রেসিং। এখন প্রশ্ন হচ্ছে, আমি অ্যাডভান্টেজও বলে ফেলছি, তো ডিসঅ্যাডভান্টেজ গুলো কি হতে পারে? ব্রডকাস্টিং এর ডিসঅ্যাডভান্টেজ গুলো এরকম যে আহ, আমি ছিটিয়ে দিলে সেটা ইউনিফর্ম নাও হতে পারে। ইউনিফর্মলি সমস্ত ফিল্ডে, সমস্ত প্লান্টের কাছে ইউনিফর্মলি ফার্টিলাইজারটা পৌঁছাবে, সেটা নাও হতে পারে। দেন আমি যে ফার্টিলাইজারটাকে ছিটিয়ে দিচ্ছি, এটার কারণে ফিল্ডের মধ্যে যে উইড রয়েছে সেই উইডেরও গ্রোথ কিন্তু বৃদ্ধি পাবে, কারণ সেও ফার্টিলাইজার পেয়ে গেল। তো উইড গ্রোথটা ইনহ্যান্স হতে পারে। দেন বলা স্যার শোনা যাচ্ছে না। আর মিউট হয়েছে।
হ্যালো, Yes, sir. স্যার মেবি নেটওয়ার্ক প্রবলেম ছিল, আমি জি বুঝতে স্যার পারছি, নেটওয়ার্ক প্রবলেম ছিল। আটকে গিয়েছিল, তারপরে দেখলাম। আচ্ছা, আমরা কন্টিনিউ করি। এখন দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, এই হচ্ছে ব্রডকাস্টিং এর সুবিধা অসুবিধা, এবং আমি ছবির মাধ্যমে দেখানোর একটু চেষ্টা করলাম। দেন আমরা আরেকটা ছিল প্লেসমেন্ট, 2 নম্বর ছিল প্লেসমেন্ট। অর্থাৎ প্লেসমেন্ট অর্থাৎ ফার্টিলাইজার গুলোকে একটা নির্দিষ্ট স্থানে আমাকে প্লেস করে দিতে হবে, অর্থাৎ সয়েলের একটা নির্দিষ্ট জায়গায় প্লেস করে দিতে হবে, এবং সেই ফার্টিলাইজারটা আবার এখন প্রশ্ন হচ্ছে যে এটা সুবিধা কি। ফার্টিলাইজারটা যদি খুব অল্প পরিমাণ হয় তাহলে কিন্তু আমি প্লেস করে দিতে পারবো, না হলে আমার লেবার অনেক বেশি লাগবে। অর্থাৎ ফার্টিলাইজার প্লেসমেন্টটা হচ্ছে প্লেসমেন্ট পদ্ধতিটা হচ্ছে ফার্টিলাইজারটাকে একটা নির্দিষ্ট স্পেসিফিক জায়গায় প্লেস করে দিতে হবে, এবং যদি অল্প সংখ্যক ফার্টিলাইজার হয় দেন আমি এই প্লেসমেন্ট সিস্টেমটা ব্যবহার করতে পারি। এখন তার মধ্যে একটা ছিল প্লাউস হোল প্লেসমেন্ট, অর্থাৎ ফার্টিলাইজারটাকে যখন চাষ করা হবে তখনই প্লেস করে দিতে হবে। আমি একটা যন্ত্র দেখানো হয়েছে, এটা হচ্ছে প্লাউইং ইকুইপমেন্ট। অর্থাৎ এটা দ্বারা যখন চাষ করা হয় তখন প্লাউইং এর পাশাপাশি পিছনে দেখো একটা ড্রামের মতো আছে, দেখা যাচ্ছে? জি স্যার। অর্থাৎ যখন চাষ করা হচ্ছে তখন পাশাপাশি পিছন থেকে ফার্টিলাইজারটাকে ওখানে প্লেস করে দেয়া হচ্ছে। তো চাষাবাদের সময় অর্থাৎ প্লাউয়ের সাথে সোল প্লেসমেন্ট, অর্থাৎ চাষাবাদের সময় সেই ফার্টিলাইজারটাকে চাষাবাদ হয়ে যাচ্ছে সামনে, পিছনে ড্রামের মাধ্যমে ফার্টিলাইজারটাকে প্লেস করে দেয়া হচ্ছে ওই সারিগুলোর মধ্যে। তো এটাকেই বলা হচ্ছে, ছবিটা পুরোপুরি আসেনি, বা শুধু ইকুইপমেন্টটাকে দেখাতে গিয়ে ফার্টিলাইজার অংশটা একটু কাটা পড়ে গেছে, বাট এই ড্রাম থেকে ফার্টিলাইজারটা অ্যাপ্লাই করা হয় চাষাবাদের সময়। অর্থাৎ সামনের অংশটা হচ্ছে চাষাবাদের জন্য, প্লাউয়ের জন্য, আর পিছনে হচ্ছে ফার্টিলাইজার অ্যাপ্লিকেশনের জন্য, ড্রামের জন্য। দেন বলা হচ্ছে এটা হচ্ছে প্লাউস হোল প্লেসমেন্ট। আর এগুলো সুবিধা হচ্ছে যে অল্প পরিমাণ ফার্টিলাইজার হলে ফিল্ডে যে ফার্টিলাইজার গুলো অল্প পরিমাণে প্রয়োজন হয় সেগুলো আমি খুব সহজেই এর মাধ্যমে চাষাবাদের সাথে সাথে দিয়ে দিতে পারি। স্যার এগুলো হ্যাঁ, কোন বলো। ধরনের ফার্টিলাইজারের জন্য? আচ্ছা, এগুলো মূলত এগুলো সব ধরনের ফার্টিলাইজার, কিন্তু মূলত পটাশিক ফার্টিলাইজার বা ফসফেটিক ফার্টিলাইজার যেগুলো কম দরকার হয়, কিন্তু ইউরিয়া বা নাইট্রোজেনাসটা মূলত আমরা টপ ড্রেসিং বা বেজাল অ্যাপ্লিকেশনই করা হয়। জি স্যার। আচ্ছা, এগুলো আবার ক্রপ ভেদে ভিন্ন আছে। অর্থাৎ আমি যেভাবে দিচ্ছি, তুমি রাইস ফিল্ডের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য না। রাইস ফিল্ডে কিন্তু আমি এই একটা 2টা বা 3টা নির্দিষ্ট সারির মধ্যে ফার্টিলাইজার দিলে কিন্তু সমস্ত রাইস ফিল্ডে সে ফার্টিলাইজার গুলো যাবে না। এগুলো হচ্ছে সাধারণত একটু ওয়াইডলি ক্রপ, অর্থাৎ যে ক্রপ গুলোর মাঝে একটু দূরত্ব থাকে, বা তোমার হচ্ছে সারিতে লাগানো হয় এরকম, ঠিক আছে? ওকে, দেন হচ্ছে আরেকটাকে বলা হচ্ছে, দেখো, ডিপ প্লেসমেন্ট। প্লেসমেন্টের আরেকটা হচ্ছে ডিপ প্লেসমেন্ট। এটা হচ্ছে তোমার ফার্টিলাইজার, অর্থাৎ রাইস বা পেডি ফিল্ডেও দেওয়া যাবে, কিন্তু সেটা যদি আমি রাইস বা পেডিটাকে যদি আমি লাইন বা সারি করে লাগাই, এখন সব জায়গায় মোটামুটি সারি করে লাগায়, বিশেষ করে বোরো সিজনে, তো তখন নাইট্রোজেনাস ফার্টিলাইজারটাকে এই যে যন্ত্রটা বলা হচ্ছে এটা হচ্ছে ডিপার, অর্থাৎ ফার্টিলাইজারটাকে একটা নির্দিষ্ট গর্ত করে হাত দিয়ে সেখানে দিয়ে দেওয়া হয়, ঠিক আছে? তার কারণ হচ্ছে ফার্টিলাইজারটা তখন পানির নিচে চলে গেল, মাটির নিচে চলে গেল, অর্থাৎ সয়েলের রিডাকশন জোনে চলে গেল, সেখান থেকে আর ওই অ্যামোনিয়া ফার্টিলাইজার বা অ্যামোনিয়া মাধ্যমে লস হওয়ার কোনো সুযোগ নেই। যার ফলে রাইস ফিল্ডের ক্ষেত্রে যেহেতু ইউরিয়া সারের বেশি প্রয়োজন হয়, সেটাকে একটা নির্দিষ্ট গর্ত করে, অর্থাৎ নির্দিষ্ট গভীর করে সেখানে নির্দিষ্ট দূরত্ব পরপর প্লেস করে দেওয়া হয়। এটা হচ্ছে ডিপ প্লেসমেন্ট, এবং সেটা ক্রপের রুট জোনে দেওয়া হয়। গভীরতাটা এমন হবে যেন 15 সেন্টিমিটারের মধ্যে থাকে, যাতে ক্রপের রুট জোনে থাকে, অর্থাৎ রুটের মাধ্যমে সে সেটা নিতে পারে। ছবিটা কি দেখা যাচ্ছে? জি স্যার দেখা ওকে, যাচ্ছে। এটা হচ্ছে ডিপ প্লেসমেন্ট। দেন বলা হচ্ছে লোকালাইজড প্লেসমেন্ট। অর্থাৎ লোকালাইজড প্লেসমেন্ট বলতে ফার্টিলাইজারটাকে
নির্দিষ্ট রুটের গ্রোথে দিতে হবে, কিন্তু এইটা মূলত নির্ভর করে হচ্ছে দুই ভাবে। একটার নাম দেওয়া আছে ড্রিলিং, আর একটার নাম দেওয়া আছে দেখো সাইড ড্রেসিং। অর্থাৎ ফার্স্টলি হচ্ছে লোকালাইজ প্লেসমেন্ট, আমি একটা নির্দিষ্ট লোকালিটিতে অর্থাৎ নির্দিষ্ট প্লেসে প্লেস করব, কিন্তু সেটার একটা পদ্ধতির নাম আছে ড্রিলিং। দেখো চাষ যেটা করা হচ্ছে, যে ট্রাক্টরের মাধ্যমে চাষ করা হচ্ছে, চাষের উপরে একটা নিচে যেটা চাষ করছে তার উপরে একটা ড্রামের মতো রয়েছে, খেয়াল করছো? স্যার ব্লু কালারটা? হ্যাঁ এক্স্যাক্টলি, নিচে যে চাষ করছে তার উপরে ড্রামের মতো, এটা হচ্ছে সিড ড্রিলার। অর্থাৎ ফার্টিলাইজার এবং সিডকে একসাথে মিক্সিং করা হয়েছে এখানে। নিচে চাষ হচ্ছে অর্থাৎ নির্দিষ্ট দাগ অর্থাৎ সারি হয়ে যাচ্ছে দেখো 4-5টা, জি স্যার। এবং ওই নির্দিষ্ট জায়গাগুলোতে একগুলো ছোট, যদিও ছবিটা বেশি পরিষ্কার না, দেখো ওই নির্দিষ্ট জায়গা থেকে 4-5 ধরনের পাইপ বের হওয়ার মতো মনে হচ্ছে, খেয়াল আছে? দেখা যাচ্ছে কি? জি স্যার। একটু ছবিটা অস্পষ্ট, কারণ ছবিটা ডাউনলোড করে আসলে বড় করাতে এরকম হয়েছে। দেখো একটা মনে হচ্ছে পাইপের মতো বের করা আছে কিন্তু প্রত্যেকটা মুখ থেকে, ড্রিলার থেকে, সিড ড্রিলার। জি স্যার। হ্যাঁ স্যার। তো এই স্যার পাইপ একটা থেকে কোশ্চেন ছিল। এক্স্যাক্টলি, হ্যাঁ বলো। স্যার প্লাউ সোল প্লেসমেন্টটা এটা শুধু প্লাউ করার সময় ইউজ করা যাবে, আর এটার মধ্যে পার্থক্যটা কি? আচ্ছা, এটার মধ্যে পার্থক্য হচ্ছে, আমি পার্থক্যটাতে আসিনি এখনো, তুমি তার আগে প্রশ্ন করে ফেলছো। এটার মধ্যে পার্থক্য হচ্ছে আমি সিড এবং ফার্টিলাইজারটাকে একসাথে মিক্স করে দিতে পারবো সারিতে, এই জন্য এটার নাম হচ্ছে ড্রিলিং। অর্থাৎ সিড কাম ফার্টিলাইজার ড্রিল, অর্থাৎ ফার্টিলাইজার এবং সিডটাকে মিক্স করে একসাথে সারিতে দেয়া যাবে। আর প্লাউসোলটা হচ্ছে শুধুমাত্র ফার্টিলাইজারটাকে সারিতে দেয়া হচ্ছে। ক্লিয়ার? স্যার এটাতে প্লাউ এর কাজ করবে না? এটাও প্লাউ করছে নির্দিষ্ট সারি, এই যে যন্ত্রটা নিচের দিকে দেখো 4-5টা সারি আছে, এই সারিটাতে প্লাউ করে যাচ্ছে, অর্থাৎ এই সারির সৃষ্টি করে দিচ্ছে এবং পাইপ দিয়ে ওই নির্দিষ্ট জায়গায় সিড এবং ফার্টিলাইজার মিক্সিংটা পড়ে যাচ্ছে একসাথে। ওকে স্যার। এটা হচ্ছে সিড এবং ফার্টিলাইজারটাকে মিক্স করে দেওয়া হচ্ছে, এই যে ড্রিলার ব্যবহার করা হয়েছে, সিড ড্রিলার, এই জন্য এটার নাম হচ্ছে ড্রিলিং। আর প্লাউসোলের ক্ষেত্রে হচ্ছে চাষ করার সময় শুধু ফার্টিলাইজারটাকে দেওয়া হচ্ছে। ক্লিয়ার? জি স্যার। ওকে, দেন লোকালাইজ প্লেসমেন্টে আরেকটা রয়েছে দেখো সাইড ড্রেসিং। অর্থাৎ সাইড ড্রেসিং অর্থাৎ আমি যে সারিতে ক্রপ লাগানো আছে তার পাশে সারি করে আমাকে ফার্টিলাইজারটাকে দিতে হবে, এবং নির্দিষ্ট দূরত্ব বরাবর, নির্দিষ্ট দূরত্বে আমি মেনটেন করতে, অর্থাৎ যে সারিতে ক্রপটা রয়েছে সেখান থেকে নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে আরেকটা সারি মাঝ দিয়ে সৃষ্টি করতে হবে, এবং সেখানেই আমাকে ফার্টিলাইজারটা দিতে হবে। এবং এই ফার্টিলাইজার যেটা দিচ্ছি, এই ফার্টিলাইজার পাশাপাশি দুইটা যে ক্রপের সারি রয়েছে দুটাই ব্যবহার করতে পারবে। এটা হচ্ছে সাইড ড্রেসিং। অর্থাৎ ফার্টিলাইজারটাকে আমি সারিতে প্লেস করলাম, কিন্তু দুই ক্রপ সারির মাঝখানে, এবং প্রতিটা সারিতে যদি আমি ব্যবহার করি তাহলে পাশাপাশি দুইটা সারির ক্রপ সেই ফার্টিলাইজারটাকে ব্যবহার করতে পারবে। ঠিক আছে, ছবিটা দেখে অন্তত ক্লিয়ার হওয়ার কথা। জি স্যার। ওকে, আচ্ছা, দেন আরেকটা ক্লাসিফিকেশন ছিল ব্যান্ড প্লেসমেন্ট। আমরা প্লেসমেন্টের কয়েকটা দেখলাম, দেন বলা হচ্ছিল ব্যান্ড প্লেসমেন্ট। ব্যান্ড প্লেসমেন্টের ক্ষেত্রে আবার দুই ধরনের রয়েছে, একটা হচ্ছে হিল প্লেসমেন্ট আর একটা হচ্ছে রো প্লেসমেন্ট। একটা হচ্ছে হিল প্লেসমেন্ট আর একটা হচ্ছে রো প্লেসমেন্ট। তো হিল প্লেসমেন্ট এগুলো হচ্ছে স্পেশালাইজড প্লেসমেন্টেরই স্পেশালাইজড পদ্ধতি হচ্ছে ব্যান্ড প্লেসমেন্ট, যদিও একটা ক্লাসিফিকেশন। স্পেশালাইজড হওয়ার কারণ হচ্ছে হিল প্লেসমেন্ট সাধারণত ব্যবহার করা হবে হচ্ছে অর্চার্ড গুলোতে, অর্থাৎ বড় বড় গাছের ক্ষেত্রে, বাগানের ক্ষেত্রে। এই ছবিটা কিন্তু উপর থেকে তোলা, অর্থাৎ বাগান জাতীয় ক্ষেত্রে, বাগানের ক্ষেত্রে এই হিল প্লেসমেন্ট ব্যবহার করা হয়। এখন প্রশ্ন হচ্ছে যে ফার্টিলাইজারটা আসলে তাহলে কিভাবে দেয়া হয় হিল প্লেসমেন্ট? ফার্স্টলি হচ্ছে এটা শর্ত হচ্ছে বাগান হতে হবে, অর্চার্ড হতে হবে। অর্চার্ডে ফার্টিলাইজার দেওয়ার যে পদ্ধতি সেটা হচ্ছে হিল প্লেসমেন্ট। এখন হচ্ছে যে কিভাবে দেয়া হয় ফার্টিলাইজার? অর্চার্ডের পাশে দেখো যে সারি করে বাগান করা আছে, সেই বাগানের পাশে নির্দিষ্ট জায়গায় যে সারির মাঝে যে জায়গা রয়েছে ঠিক আগেরটার মতো সারির মাঝখানেই ফার্টিলাইজার দিতে হবে, কিন্তু এইটার শর্ত হচ্ছে এটা বাগান হতে হবে, অর্থাৎ বড় গাছের উদ্ভিদ হতে হবে, বড় উদ্ভিদ হতে হবে, বাগান জাতীয়। ক্লিয়ার? জি স্যার। এখন যদি আমের বাগান হয় তাহলে ফার্টিলাইজারটাকে গভীর করে দিতে হবে, অর্থাৎ সারির মাঝখানে গভীর করে গর্ত করে ফার্টিলাইজারটাকে দিয়ে দিতে হবে।
আবার যদি লেবুর বাগান হয়, কমলা লেবুর বাগান হয়, তাহলে গভীরতা কম লাগবে, কারণ তার শিকড়ের গভীরতা অর্থাৎ রুট সিস্টেমের গভীরতা কম। সেটাই বলা হচ্ছে যে ক্রপটা কতটা গভীরে বা ব্যান্ড করে দিতে হবে বা কতটা গভীর করে দিতে হবে সেটা নির্ভর করবে ক্রপের রুটের সিস্টেমের উপর। অর্থাৎ এটার শর্ত হচ্ছে, ব্যান্ড প্লেসমেন্টের শর্ত হচ্ছে যে এটাকে আমি অর্চার্ডের ক্ষেত্রে ব্যবহার করতে হবে। কেউ মনে হয় হ্যান্ড রেইজ করেছো, বলো কি প্রশ্ন? রোল নাম্বার 358, 358। কোনো প্রশ্ন আছে কারো? না বুঝে করছে মনে হয়। আচ্ছা আচ্ছা, দেন আমি চলে যাচ্ছি। হিল হচ্ছে তাহলে অর্চার্ডের ক্ষেত্রে, এবং কতটা গভীরে ব্যান্ড করে দিতে হবে সেটা নির্ভর করবে অর্চার্ডে কিসের বাগান, অর্থাৎ কোন ক্রপের বাগান, অর্থাৎ কোন ফলের বাগান, সেটার উপর ভিত্তি করে। দেন আরেকটা বলা হচ্ছে রো প্লেসমেন্ট। এইটা নির্ভর করছে সুগার ক্যান, পটেটো, মেইজ এই ক্রপ গুলোর ক্ষেত্রে। সুগার ক্যান, পটেটো, মেইজ এই ক্রপ গুলোর ক্ষেত্রে রো প্লেসমেন্টের ফার্টিলাইজার দিতে হবে, এবং সেটাও এই কন্টিনিউয়াস ব্যান্ডে দিতে হবে, কিন্তু এটা হচ্ছে গাছের খুব ক্লোজলি দিতে হবে, অর্থাৎ মাছ দিয়ে নয়, গাছের খুব গোড়ায় বা ক্লোজলি যে সারিতেই রয়েছে সেই সারির পাশ দিয়েই দিতে হবে, অর্থাৎ ক্রপটা যে সারিতে রয়েছে সেই সারির পাশ দিয়ে দিতে হবে, অর্থাৎ যে ক্রপের যে রো রয়েছে সেই রো এর মধ্যেই দিয়ে দিতে হবে। এবং এটা হচ্ছে ক্রপের ক্ষেত্রে সুগার ক্যান, পটেটো, মেইজ অর্থাৎ ভুট্টা, আখ, আলু এবং ভুট্টার ক্ষেত্রে। ঠিক আছে, এগুলো স্পেশালাইজড। ওকে, দেন বলা হচ্ছে পিলেট অ্যাপ্লিকেশন। পিলেট অ্যাপ্লিকেশন আমি খুব সহজে এক কথায় বলতে চাই, তোমরা গুটি ইউরিয়ার নাম শুনেছো কিনা? জি স্যার। এক্স্যাক্টলি, গুটি ইউরিয়া, অর্থাৎ ইউরিয়াটাকে একটু বড় ফর্মে নিয়ে এসে, এডিটিভ সহ বড় ফর্মে নিয়ে এসে দেখা যাবে যে আমরা বলে না যে পাশে 4টা ধানের মাঝখানে লাগাই দিতে হবে, অর্থাৎ পাশাপাশি দুইটা সারির 4টা গাছের মাঝখানে দিয়ে দিতে হবে। এবং প্রশ্ন হচ্ছে এটাই সেই পিলেট অ্যাপ্লিকেশন, অর্থাৎ ওই গুটিটাকে বলা হচ্ছে পিলেট। এটার মাধ্যমে নাইট্রোজেনাস ফার্টিলাইজার অর্থাৎ ইউরিয়া ফার্টিলাইজারটাকে দেওয়া হয়, অর্থাৎ গুটি ইউরিয়াটাকে বোঝানো হচ্ছে। এবং এটাকে 2.5 থেকে 5 সেন্টিমিটার ডেপথে হাত দিয়ে ভিতরে দিয়ে দেওয়া, ফিল্ডের মধ্যে দিয়ে দেওয়া হয়। 2.5 to 5 সেন্টিমিটার ডেপথে দেওয়া হয়। ওকে, আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে আমি যে এতক্ষণ ধরে যে প্লেসমেন্টের কথাগুলো বললাম বা ব্যান্ড প্লেসমেন্টের কথা বললাম, সেগুলো আসলে সুবিধাগুলো কি? সুবিধা হচ্ছে যে ফার্টিলাইজারটাকে আমি একটা নির্দিষ্ট প্লেসে দিয়ে দিতে পারছি, যার ফলে ফার্টিলাইজারটা রিডাকশন জোনে যাচ্ছে, অর্থাৎ সেখান থেকে লস হওয়ার সম্ভাবনা কম। দেন আমি ব্রডকাস্টিং এর ক্ষেত্রে বলেছিলাম যে উইড গুলো আমি যদি ছিটিয়ে দেই ফার্টিলাইজার, তাহলে উইড গুলো খুব সহজে সেগুলো ব্যবহার করে উইডের গ্রোথ ইনহেন্স হতে, অর্থাৎ আমার তো উইডটা কাম্য নয় কিন্তু সেটাও বড় হয়ে যাচ্ছে, অর্থাৎ আমার ফার্টিলাইজার কোনো না কোনো ভাবে লস হচ্ছে। কিন্তু এখানে সেটা সম্ভব নয়, কারণ আমি নির্দিষ্ট জায়গায় দিচ্ছি, যে জায়গায় উইড নেই আমি উইড পরিষ্কার করে নির্দিষ্ট জায়গা দিয়ে ফার্টিলাইজারটা ব্যবহার করছি। দেন আমি যে নির্দিষ্ট জায়গায় প্লেস করছি বা রিডাকশন জোনে প্লেস করছি, এই ফার্টিলাইজারটা অনেক দিন পর্যন্ত স্ট্যান্ড করবে, অর্থাৎ এই ফার্টিলাইজারের রেস থেকে যাবে, অর্থাৎ রেসিডুয়াল ইফেক্ট থেকে যাবে ফার্টিলাইজারের। অর্থাৎ এই প্লেসমেন্ট পদ্ধতিগুলোতে ফার্টিলাইজারের রেসিডুয়াল ইফেক্ট বেশি থাকে। দেন প্লান্ট পারবে না, অতটা গ্রহণ করতে পারবে না, অর্থাৎ তার সংস্পর্শে ফার্টিলাইজার থাকবে না। কিন্তু আমি যদি প্লেস করে দেই তাহলে ফার্টিলাইজারটা সহজে উদ্ভিদ বেশি ব্যবহার করতে পারবে। দেন বলা হচ্ছে যেহেতু কিছু কিছু ফার্টিলাইজার আছে ইমোবাইল, তোমরা যেমন ফসফেট ফিক্সড হয়ে যায়, সয়েল শোনা হচ্ছে না তোকে? শোনেন,
ফসফরাস কি পড়ানো হয়েছে তোমাদের? জি স্যার। জি স্যার। ফসফরাস তো ফসফরাস ফিক্সেশন পড়ানো হয়েছে কিনা? জি স্যার পড়ানো হয়েছে। আচ্ছা, সেখানে কথা নিশ্চয়ই ক্রিটিক্যাল লিমিট এলিমেন্ট এরকম কোনো কথাও ছিল? জি স্যার ক্লাসের পর তো ফসফরাস হচ্ছে ফসফরাস ফিক্সেশন, অর্থাৎ ফসফরাস খুব সহজে মাটির সঙ্গে ফিক্সড হয়ে যেতে পারে, অর্থাৎ ফিক্সড হয়ে গেলে গাছ কিন্তু আর ব্যবহার করতে পারবে না। তো আমি ফসফরাস সারটা যদি খুব রো ক্রপ যেগুলোর সারিতে লাগানো হয় সেগুলোর ক্ষেত্রেও ছিটিয়ে দেই, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় সেটা মানে পরিবাহিত হয় না, পানির মাধ্যমে দ্রবীভূত হয়ে খুব কম পরিবাহিত হয়। এই জন্য ফসফরাস ফার্টিলাইজারের ক্ষেত্রে এই প্লেসমেন্ট গুলো করা হয়, যাতে প্লেসমেন্ট হলে গাছের কাছাকাছি আমি নিয়ে গিয়ে দিয়ে আসছি, যাতে গাছ খুব সহজে ব্যবহার করতে পারে। অর্থাৎ ইমোবাইল ফার্টিলাইজার ফসফরাস খুব সহজ গাছ ব্যবহার করতে পারবে যদি প্লেস করে দেয়া হয়। আচ্ছা, এই হচ্ছে সলিড ফার্টিলাইজার অ্যাপ্লিকেশনের বিভিন্ন প্রসেস গুলোর কথা। তো আমি এখন যাচ্ছি একটু লিকুইডের দিকে। উপরের শব্দটা একটু ভুল হয়েছে মনে হয়। আচ্ছা, এখন কি ঠিক আছে নাকি? ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে লিকুইড ফার্টিলাইজার। আমি তাহলে কিছু লিকুইড ফার্টিলাইজার আছে, অর্থাৎ ফার্টিলাইজার গুলোকে লিকুইড অথবা লিকুইড করে ব্যবহার করার ক্ষেত্রে কি পদ্ধতিগুলো ব্যবহার করা উচিত। ফার্টিলাইজারটা নিজেই লিকুইড হতে পারে, অথবা ফার্টিলাইজারটাকে আমি লিকুইড করে অ্যাপ্লাই করার দরকার পড়তে পারে, সেক্ষেত্রে আমি আসলে সেটাও তো লিকুইড হয়ে গেল। সলিডটাকে লিকুইড করে যদি ব্যবহার করতে হয় তাও তো লিকুইড। অর্থাৎ an injection into the soil then aerial application। তো আমি ফার্স্টলি আসছি স্টার্টার সলিউশন। আচ্ছা, স্টার্টার সলিউশন অর্থাৎ স্টার্ট মানে কি শুরু করা, তাই তো? আচ্ছা, দুই একজন জি স্যার। কথা বলো আমার সাথে, কথা বললেই মনে হয় বেশি ইজি হয় বুঝাতে। আচ্ছা, স্টার্ট মানে হচ্ছে শুরু করা, অর্থাৎ কোনো গাছকে আমি যখন কোনো জায়গায় প্লান্ট করব, নতুন করে লাগাবো বা ট্রান্সপ্লান্ট করব, এক জায়গা থেকে নিয়ে এসে আরেক জায়গায় লাগাবো, তখন সেই গাছটার তো তার জীবনটাও নতুন মাটিতে শুরু করবে। তো সেই শুরুর মধ্যে আমি যে ফার্টিলাইজারটা একটু দিয়ে দিব, সেই ফার্টিলাইজারটাকে বলা হচ্ছে স্টার্টার সলিউশন। আর আমি লিকুইড ফর্মে এই কারণেই দেব, তার কারণ ট্রান্সপ্লান্ট করার পরে বিশেষ করে ভেজিটেবলস গুলোর ক্ষেত্রে লিকুইড ফর্মে এই কারণেই দিব, তার কারণ হচ্ছে যে গাছটা একটা নির্দিষ্ট নতুন একটা পরিবেশে এসেছে, যার ফলে তাকে যদি আমি সলিড ফার্টিলাইজার দেই তাহলে সে সহজে গ্রহণ করতে পারবে না। আর যদি লিকুইড করে দ্রবীভূত করে দিয়ে দেই তাহলে খুব সহজে নিতে পারবে, অর্থাৎ গাছটা খুব সহজে এস্টাবলিশ হতে পারবে সেই জায়গাটাতে। আমি কি বুঝাতে জি, স্যার। পেরেছি? ওকে, এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই স্টার্টার সলিউশন কি কি থাকে স্টার্টার সলিউশনে? স্টার্টার সলিউশন আমরা মূলত যে প্রধানত 3 ধরনের ফার্টিলাইজার ব্যবহার করি, সেই ফার্টিলাইজার যে ফর্ম গুলো রয়েছে, অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস অর্থাৎ P2O5 ফর্ম, এবং K2O অর্থাৎ পটাশিয়াম ডাইপটাশিয়াম অক্সাইড, এই তিনটা, অর্থাৎ আমরা ফসফরাস, পটাশিয়াম এবং নাইট্রোজেন, এই তিনটা নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়ামের রেশিও 1:2:1 হতে পারে, অথবা 1:1:2 হতে পারে। তো এই এক এক উদ্ভিদের ক্ষেত্রে এক এক ধরনের রেশিও ব্যবহার করে সেটাকে পানির মধ্যে সলিউশন করে আমি ট্রান্সপ্লান্টিং এর পরে সেই গাছের গোড়ায় দিয়ে দিব, যাতে গাছটা সহজে এস্টাবলিশ হতে পারে। এইটা বিশেষ ক্ষেত্রে ভেজিটেবলস কে ট্রান্সপ্লান্ট করার ক্ষেত্রে, যেমন আমি হয়তোবা এখানে টমেটোর গাছ দেখিয়েছি, হতে পারে টমেটো বা ভেজিটেবলস গুলোর ক্ষেত্রে এস্টাবলিশমেন্টের দরকার হয়, কারণ ভেজিটেবলস এর উদ্ভিদগুলো খুব দুর্বল হয়, যার কারণে আমি স্টার্টার সলিউশন দিতে পারি এবং দ্রবীভূত করে দিচ্ছি যাতে গাছ সহজে গ্রহণ করে এস্টাবলিশ হতে পারে।
তো এগুলো কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে এই স্টার্টারে। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কি, এভাবে যদি প্রতিটা গাছের গোড়া দিই লেবার বেশি লাগবে না, অর্থাৎ লেবার বেশি লাগবে। জি স্যার। আচ্ছা, তো এবং এটা লেবারিয়াস ওয়ার্ক এবং লেবার বেশি দরকার, এবং ফার্টিলাইজারটাকে প্রসেস করার জন্য সময়ের দরকার, অর্থাৎ দ্রবীভূত করার জন্য। এগুলো হচ্ছে এর অসুবিধা। কিন্তু সুবিধাটা হচ্ছে যে ফার্টিলাইজারটা উদ্ভিদটাকে খুব সহজে এস্টাবলিশ করতে পারবে। দেন বলা হচ্ছে আরেকটা ফোলিয়ার অ্যাপ্লিকেশন। ফোলিয়ার অ্যাপ্লিকেশন অর্থাৎ হচ্ছে উপর থেকে দ্রবীভূত পানির মাধ্যমে ছিটিয়ে দেয়া, অর্থাৎ ফার্টিলাইজারটাকে আমি পানিতে স্প্রে করে, পানিতে সাথে মিশিয়ে স্প্রে করে দিতে পারি। আমি খুব অত্যাধুনিক একটা যন্ত্র দেখিয়েছি, এটা হচ্ছে স্প্রেয়ার। কি দেখেছিলে কোথাও আগে? না স্যার। আচ্ছা, সাধারণত ওই যে আমরা বিভিন্ন ফিল্ড আছে না, মানে স্পোর্টস ফিল্ড, ক্রিকেট ফিল্ড, ক্রিকেট খেলার মাঠ, দেন হচ্ছে ফুটবল খেলার মাঠ, এগুলোতে বা এগুলোতে, আর আমরা ওই যে কিছু নিউজিল্যান্ডের ছবি দেখি না, যে অনেক বড় বড় ঘাস তৈরি হয়েছে নিউজিল্যান্ডের ডেইরি ফার্মের। তো ওই জাতীয় ঘাসগুলোকে তো অত বিশাল জায়গায় তো সম্ভব না। এই মেশিনটার সুবিধা হচ্ছে যে এখানে তুমি ফার্টিলাইজার, পিছনে দেখো সাদা কয়েকটা ড্রামের মতো দেখা যাচ্ছে আলাদা আলাদা, এবং একটা বড় ড্রাম দেখা যাচ্ছে। তো সেখানে ফার্টিলাইজার, ওয়াটার সেগুলোকে থাকে, সেগুলোর সঙ্গে তুমি কতটা রেশিওতে মিশাতে চাও এটা কমান্ড করলেই, অর্থাৎ কমান্ড ওখানে চাবির মতো আছে, কমান্ড করলেই বড় ট্যাঙ্কে এসে সব মিক্স হয়ে তারপরে স্প্রে হয়ে যাচ্ছে। অর্থাৎ বড় বড় জায়গায় স্প্রে করার ক্ষেত্রে, বেশি স্প্রে করার ক্ষেত্রে আমি ফার্টিলাইজারটাকে পানির সঙ্গে মিশিয়ে দ্রবীভূত করে স্প্রে করতে পারি। অর্থাৎ পাতার উপর, ফোলিয়ার অ্যাপ্লিকেশন অর্থাৎ হচ্ছে পাতার উপর স্প্রে করে দেয়া। অর্থাৎ নিচে যে ঘাস রয়েছে, এটা ফিল্ডের ক্ষেত্রে হতে পারে, বা বড় যে প্যাস্টার্স বা গ্রেজার্স, অর্থাৎ উদ্ভিদ, প্রাণী যে ঘাসগুলো গ্রহণ করে খাদ্য হিসেবে, এনিমেলস, সেগুলোর ক্ষেত্রেও হতে পারে। এই ফার্টিলাইজারটাকে পাতার উপর স্প্রে করা হচ্ছে, এই জন্য এটার নাম দেওয়া হচ্ছে ফোলিয়ার অ্যাপ্লিকেশন। স্প্রেটা কিভাবে করা হচ্ছে? পানির মাধ্যমে দ্রবীভূত করে, যন্ত্র দিয়ে হতে পারে, বা আমরা ওই যে রাইসের ফিল্ডে হ্যান্ড স্প্রেয়ার দেখছো না তোমরা, জি স্যার। যে কীটনাশক স্প্রে করে, সেটার মাধ্যমে কিন্তু ফার্টিলাইজার অ্যাপ্লিকেশন করা সম্ভব। অ্যাপ্লিকেশন, ওকে। এখন এই ফোলিয়ার অ্যাপ্লিকেশন আসলে মূলত কি কি ফার্টিলাইজার অ্যাপ্লিকেশন করা হয়? আসলে এটা সরি, হ্যাঁ, শরীরটা খুব ভালো লাগছে না আর কি। আচ্ছা, কি কি ফার্টিলাইজার অ্যাপ্লিকেশন করা হয়, অর্থাৎ যে তোমরা মাইক্রোনিউট্রিয়েন্টের নাম শুনছো কিনা? জি স্যার, মাইক্রোনিউট্রিয়েন্ট। আচ্ছা, মাইক্রোনিউট্রিয়েন্ট গুলো যেমন আয়রন, কপার, বোরন, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, এগুলো খুব অল্প পরিমাণে উদ্ভিদের ক্ষেত্রে দরকার হয়, যার ফলে খুব অল্প পরিমাণ দরকার। এখন প্রশ্ন হচ্ছে, ধরে নাও যে একটা বড় ফিল্ডে আমার মাত্র 2 কেজি আয়রন দিতে হবে বা বোরন দিতে হবে 2 কেজি। 2 কেজি বোরনকে আমি সমস্ত ফিল্ডের ক্রপে, মনে করো যে একটা বোরন তো খুব কম প্রয়োজন হয়, এই জন্যই তো এটা মাইক্রোনিউট্রিয়েন্ট, তাই না? জি। আচ্ছা, এখন বিশাল একটা ধরে নাও যে লাল শাকের ফিল্ড, লাল শাক লাগিয়েছি আমি বড়, সেখানে আমার 2 কেজি বোরন দিতে হবে। এখন আমি 2 কেজি বোরনকে, আমি তো সেটা সলিড ফর্মে কিনে এনেছি বাজার থেকে, 2 কেজি বোরনকে আমি কি সমস্ত অত বড় ফিল্ডে কি আমার দ্বারা এই সলিড ফার্টিলাইজার অ্যাপ্লিকেশন করা সম্ভব? না স্যার। এটা কি সব জায়গায় পৌঁছানো সম্ভব? সম্ভব না। তখন এই 2 কেজি বোরনকে পানির সঙ্গে মিশিয়ে, মাইক্রোনিউট্রিয়েন্টটাকে অল্প যেহেতু দরকার, পানির সঙ্গে মিশালে দ্রবীভূত হয়ে গেল, অর্থাৎ ভলিউমটা বেড়ে গেল, তখন আমি স্প্রে করে দিতে পারি এবং সব জায়গায় বোরনটা কম বেশি পৌঁছে যাবে। এই জন্য বলা একটা কোশ্চেন ছিল, হ্যাঁ, সেটা বলো। হচ্ছে যে আমরা যখন ফার্টিলাইজার গুলোকে লিকুইড আকারে অ্যাপ্লিকেশন করব, তখন দ্রবীভূত করার ক্ষেত্রে যখন একটা ফার্টিলাইজার কি জন্য একটা দ্রবণী করব, নাকি ওটার সঙ্গে আদার্স আরো ফার্টিলাইজার আমি তোমরা আজকে আগে আগে প্রশ্ন করে ফেলছো, আমি আসতেছি সেই জায়গায়। জি স্যার, সরি স্যার। আচ্ছা, হ্যাঁ, না না সমস্যা নেই, প্রশ্ন জায়গা ভালো। আমি আসতেছিলাম সেই জায়গাটাতে। এই জায়গাটাতে হচ্ছে
আমি আসলে মূলত লিকুইডটা শেষ করে তারপরে আসতাম। দেখো স্টার্টারের ক্ষেত্রে, সলিউশনের ক্ষেত্রে কিন্তু আমি অলরেডি বলে দিছি যে 3 ধরনের ফার্টিলাইজার দ্রবীভূত করে গাছকে এস্টাবলিশ করার জন্য যে সলিউশন সেটা হচ্ছে স্টার। অর্থাৎ 3 ধরনের ফার্টিলাইজার অলরেডি দ্রবীভূত করা হয়েছে এবং রেশিও একটা আইডিয়া দিয়ে দিয়েছি যে 1:2:1 অথবা 1:1:2 উদ্ভিদ ভেদে। অর্থাৎ 3 ধরনের ফার্টিলাইজার তুমি কিন্তু এখানে দিতে পারো। ঠিক সেমনি ফোলিয়ার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও 2-3 ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টও মিক্স করে তুমি স্প্রেটা করতে পারো। ঠিক আছে? স্যার রেশিওটা আরেকবার যদি বলতেন। আচ্ছা, রেশিওটা স্টার্টার সলিউশনের ক্ষেত্রে যেহেতু এই স্টার্টার সলিউশনটা পার উদ্ভিদে অর্থাৎ প্রত্যেকটা পার প্লান্টে গোড়ায় দেয়া হয়, যার ফলে এটার একটা রেশিও আমি নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ 2:1, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। ফোলিয়ার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও মাইক্রোনিউট্রিয়েন্ট অনেকগুলো মিক্স করে আসলে দেয়া যাবে। এটা সুবিধাটা এই যে অল্প পরিমাণ ফার্টিলাইজারকে সমস্ত ফিল্ডে পৌঁছে দেওয়ার জন্য এটাকে দ্রবীভূত করা হয়। এখন সেটা এক ধরনের ফার্টিলাইজার হতে পারে, 3 ধরনেরও হতে পারে। আমি মিক্স করে দিই। এখন উদ্ভিদ ভেদে বা প্রায় সেই ফিল্ডের ক্রপ ভেদে এটা পার্থক্য পরিমাণ যতটুকু লাগবে সেটা হচ্ছে আলাদা গাইডের ব্যাপার যে আমি কতটুকু দিতে হবে, কিভাবে মিশাতে হবে সেটা। আমি শুধু পদ্ধতিটার কথা বলছি যে হ্যাঁ দেয়া যাবে 2-3 ধরনের ফার্টিলাইজার একসাথে মিক্স করে। ওকে? ওকে স্যার। ওকে। দেন আরেকটা পদ্ধতি হচ্ছে ফার্টিগেশন। দেখো 2টা শব্দ আছে ফার্টিগেশনের মধ্যে, একটা হচ্ছে ফার্টিলাইজার আর একটা হচ্ছে ইরিগেশন। অর্থাৎ ইরিগেশন যখন আমি কোনো ফিল্ডে দিব, অর্থাৎ পানি অ্যাপ্লাই করব, সেই পানির সঙ্গে ফার্টিলাইজারটা আগে মিশিয়ে সেটাকে পানির মাধ্যমে ওই ইরিগেশনও দেওয়া হবে, সাথে ফার্টিলাইজার দ্রবীভূত করে দেওয়া যাবে। ফার্টিলাইজারটাকে যদি ইরিগেশন ওয়াটারের সাথে দ্রবীভূত করে দেই তাহলে সেটাকে বলা হচ্ছে ফার্টিগেশন। আমি দুটো সারিবদ্ধভাবে রয়েছে এবং পাইপ আছে, খেয়াল করছো ফার্স্ট ছবিটাতে। অর্থাৎ সামনে দেখো যে কিছু কন্টেইনার রয়েছে ফিল্ডের মাঝে, ওই কন্টেইনার গুলোতে দ্রবীভূত করা হচ্ছে এবং সেখান থেকে মোটরের মধ্যে দিয়ে ইরিগেশন এবং পাইপের মাধ্যমে সেগুলো সমস্ত জায়গায় পৌঁছে দেওয়া হচ্ছে। অর্থাৎ ইরিগেশন ক্রপের গোড়ায় গোড়ায় দিয়ে দেওয়া হচ্ছে। ক্লিয়ার? অর্থাৎ ইরিগেশন ওয়াটারের সাথে ফার্টিলাইজারটাকে মিক্স করে দিতে হবে, সেটাই হচ্ছে ফার্টিগেশন। আমি কি বুঝাতে পেরেছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, ডান দিকে আরেকটা ছবি রয়েছে। যদি আমি সারিতে না লাগাই, এমনি ক্রপ গুলোকে লাগানো হয়, সারিতেই লাগানো কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে, তাহলে প্রত্যেকটা ক্রপের গোড়ায় গোড়ায় এই ইরিগেশন ওয়াটারটা পৌঁছে দিতে হবে এবং ইরিগেশন ওয়াটারের সাথে পাইপের মাধ্যমে, এবং এই ইরিগেশন ওয়াটারের সাথে আমার ফার্টিলাইজার মিক্স করাই আছে ওই আগে কন্টেইনারের মধ্যে। ঠিক আছে? জি স্যার। ওকে। এটা হচ্ছে ফার্টিগেশন, অর্থাৎ ফার্টিলাইজার উইথ ইরিগেশন। ওকে। দেন আরেকটা ছিল ইনজেকশন ইনটু দ্য সয়েল। আমি যদি কোনো ক্রপ গুলোকে পটে লাগাই, সাধারণত পটের যদি কোনো ক্রপ হয় পটে লাগানো হয়, তাহলে প্রত্যেকটা পটের তো আমাকে ইরিগেশন দিতে হবে, অর্থাৎ ফার্টিলাইজার, প্রত্যেকটা ফার্টিলাইজারকে দ্রবীভূত করে প্রত্যেকটা পটের গোড়ায় গোড়ায় দিতে হবে। এটাও এক ধরনের ফার্টিগেশন, কিন্তু ফিল্ডে নয়, পটের মধ্যে যদি হয় তাহলে পটের মধ্যে প্রত্যেকটা পটের মধ্যে আমাকে সেই ফার্টিলাইজারটাকে দ্রবীভূত করে পৌঁছাতে হবে। দেখো মাঝখানে যে ছবিটা আছে, দেখো একটা পটের মধ্যে একটা পাইপ ইনসার্ট করার ইয়ে আছে, পাইপ দিয়ে দেয়া হচ্ছে। দেখা যাচ্ছে কি পাইপটা? জি স্যার, কালো। হ্যাঁ, কালো পাইপটা। এবং কালো যে ইয়াগুলো আছে, যে কাপড়গুলো আছে বা রেক্সিন গুলো আছে, সেগুলোর উপরে যে পট গুলো রাখা হয়েছে, দেখো পাশে ডান দিকের ছবিটাতে, ডান দিকে দেখো যে সেগুলো মাঝ দিয়ে একটা পাইপ রেখে দেয়া আছে। অর্থাৎ এগুলো এস্টাবলিশড ফর্মে আছে, শুধু এক জায়গায় মিক্স করে এটাকে অ্যাপ্লাই করে দিতে হবে। অর্থাৎ প্রত্যেকটা পটে অ্যাপ্লাই করতে হবে। এটাই হচ্ছে সয়েল, নির্দিষ্ট সয়েলের গোড়ায় দিয়ে দেয়া, উদ্ভিদের গোড়ায় সয়েলের মধ্যে পটের মধ্যে দিয়ে দেয়া। তাহলে এই জন্য এটাকে বলা হচ্ছে ইনজেকশন, অর্থাৎ ইনজেকশনের মতো করে করে গিয়ে দিয়ে আসা। ইনজেকশন ইনটু দ্য সয়েল।
দ্রবীভূত করে সেটা স্যার বা নিউজিল্যান্ড বললাম, অস্ট্রেলিয়া বললাম, এই সমস্ত জায়গায় দেখা যাবে যে সমস্ত জায়গায় ক্রপ ফিল্ড থাকে সেখানে কিন্তু মানুষ থাকে না, অনেক দূর বহুদূর পর্যন্ত শুধু ক্রপ লাগানো হয়। তো এত বড় ক্রপ ফিল্ডে আমি যদি ফার্টিলাইজার দিতে চাই তাহলে প্রচুর লেবারের দরকার পড়বে কিনা। এটা হচ্ছে উন্নত বিশ্বের চিত্র। এত বড় হেক্টর কা হেক্টর জমি থাকে এবং সেখানে ক্রপ লাগানো হয়, যার ফলে আসলে যদি ফার্টিলাইজারটাকে আগের সমস্ত পদ্ধতি অবলম্বন যে কোনো পদ্ধতি অবলম্বন করতে যাই, অনেক বেশি সময়, অনেক বেশি ফার্টিলাইজার লস, অনেক কিছু লেবারিয়াস, অনেক বেশি ম্যান পাওয়ারের দরকার পড়বে। এই জন্য উন্নত বিশ্বে করা হয় কি, এইরকম বড় এয়ারক্রাফটের মাধ্যমে, অর্থাৎ ছোট ছোট বিমানের মাধ্যমে, অর্থাৎ হেলিকপ্টারের মাধ্যমে ফার্টিলাইজার গুলোকে স্প্রে করে দেওয়া হয় উপর থেকে। তুমি বুঝতে পারতেছো, এত উপর থেকে স্প্রে করা হয়, অর্থাৎ স্প্রেটা যদি পড়তে পড়তে আরেকটা জায়গায় গিয়েও পড়ে সেখানেও ক্রপ আছে, অর্থাৎ এত বড় ক্রপ ফিল্ড। সেই বিশাল বিশাল এরকম হেক্টর হেক্টর লক্ষ লক্ষ হেক্টর ক্রপ ফিল্ড এক ধরনের ব্যবহার করা হয়, অর্থাৎ ফার্টিলাইজারটাকে হতে পারে সেটাকে দ্রবীভূত করে এয়ারক্রাফটের মাধ্যমে স্প্রে করা হয়। এই জন্য বাতাস যেহেতু উপর থেকে স্প্রে করা হচ্ছে, এই জন্য এটার নাম দেওয়া হচ্ছে এরিয়াল অ্যাপ্লিকেশন, এয়ারক্রাফটের মাধ্যমে। ক্লিয়ার? বুঝতে পারা গেছে? জি স্যার। ওকে, আমার কথা শেষ। যদি কারো প্রশ্ন থাকে। কারো প্রশ্ন থাকলে করতে পারো। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার আমরা যদি কোনো ফিল্ড ভিজিট করার সময় কিভাবে বুঝবো যে সেই ফিল্ডে হচ্ছে ফার্টিলাইজার অ্যাপ্লিকেশন করা হয়েছে আগে থেকে? আচ্ছা, কিভাবে বুঝবা? এখন হচ্ছে তুমি যে ক্রপটা দেখছো, যদি ফিল্ডে ক্রপ থাকে তাহলে ক্রপ দেখে বুঝতে হবে যে ক্রপের মধ্যে যদি কোনো ডেফিসিয়েন্সি সিমটম থাকে তাহলে বুঝতে হবে যে এই ফার্টিলাইজার কম রয়েছে বা এই ফার্টিলাইজারটা দেওয়া হয়নি। আদারওয়াইজ তুমি ফার্টিলাইজার দেখে বোঝার কোনো উপায় নেই। ফার্টিলাইজারটাকে শুধু ফার্টিলাইজার উপায় আছে দুইটা, অর্থাৎ ওই ফিল্ডে যদি ক্রপ না থাকে তাহলে সয়েল দেখে টেস্ট করতে হবে। এখন সয়েল দেখে ফার্টিলাইজার সম্পর্কে একটা ধারণা করা যেতে পারে যে এই সয়েলে এইটার অভাব রয়েছে, এটা দেওয়া উচিত। আর যদি কোনো অভাব চোখে না পড়ে, অর্থাৎ সয়েল ক্রপ না থাকলে সয়েলটাকে টেস্ট করে বুঝতে হবে। এমনি চোখে দেখে তো তুমি কাউকে রিকমেন্ড করতে পারবে না। আমরা বা তোমরাও এক ধরনের ডাক্তার, তাই তো? যদি স্যার ভাই ভাই প্রশ্নটা করছিল তো তাই পারিনি, এই জন্য জিজ্ঞাসা করলাম আচ্ছা, স্যার। এটা শোনো, এটার একটা ব্যাপার হচ্ছে, যদি তুমি বলো যে যদি ফিল্ডে ক্রপ না থাকে তাহলে আমাকে সয়েলটা এনে আমি টেস্ট, তুমি স্ট্যান্ডার্ড কে কি বলবে আমি জানি না, আমি এভাবে চিন্তা করি। তুমি স্ট্রেট বলতে হবে এরকম যে যদি ক্রপ না থাকে তাহলে সয়েলটাকে এনে স্যার টেস্ট করতে হবে, কারণ কোনো আন্দাজের উপর ভিত্তি করে আমি কোনো ফার্টিলাইজার সেই সয়েলে অ্যাপ্লাই করতে কাউকে রিকমেন্ড করতে পারি না। তো টেস্ট করে আমি ইজিলি বুঝতে পারবো। আর যদি ক্রপ থাকে তাহলে ক্রপের বিহেভিয়ার দেখে আমাকে বুঝতে হবে যে কোন ফার্টিলাইজারের দরকার পড়েছে বা সব দেয়া আছে কিনা বা ঠিক আছে কিনা। ক্লিয়ার? জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, একটু বিশেষত্ব পার্থক্য হতে পারে, যেমন তুমি যদি কোনো ফার্টিলাইজারটাকে খুব বেশি সাদা দেখো, সরি সয়েলটাকে খুব বেশি সাদা হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে এখানে আসলে সল্ট একুমুলেশন হয়েছে, অর্থাৎ তোমার বেড়ে গেছে, অর্থাৎ দক্ষিণাঞ্চলের সয়েল মাটি সাদা হয়ে গিয়েছে, অর্থাৎ সল্ট একুমুলেশন হয়েছে, লবণের পরিমাণ বেশি। তখন তুমি সেটাকে অ্যাসিডিটি করার জন্য নাইট্রোজেনাস ফার্টিলাইজার এগুলো ব্যবহার করতে পারো। কিন্তু সেটা খুব অল্প কিছু জায়গায় এই জিনিসটা বুঝতে পারা যায়। তাছাড়া আসলে স্বাভাবিকভাবে সব জায়গায় এগুলো বোঝা যায় না, যার ফলে হয় ক্রপ না থাকলে টেস্ট করতে হবে, আর ক্রপ থাকলে ক্রপের বিহেভিয়ার দেখে ফার্টিলাইজার সম্পর্কে আইডিয়া করতে হবে। তারপরে আর কেউ? আচ্ছা, আর কার কোনো প্রশ্ন আছে? স্যার হ্যাঁ এই বল।
থেকে আমাদের ভাইবায় কি কোন ধরনের কোশ্চেন করতে পারি সেগুলো যদি আমাদের বলে দিতেন তাহলে ভালো হতো। আচ্ছা, ভাইবার ক্ষেত্রে প্রশ্নটা এরকম হতে পারে যে তোমাকে যদি প্রশ্নটা এইভাবে করে যে সুগার ক্যানের ক্ষেত্রে তুমি কিভাবে ফার্টিলাইজার দিতে তুমি পছন্দ করবে, দেয়া যায় অনেক ভাবেই, তুমি কিভাবে পছন্দ করবে। তাহলে আমি ওই যে বললাম সুগার ক্যানের স্পেশালাইজড আছে, স্যার র প্লেসমেন্ট। যেমন রো প্লেসমেন্ট, তুমি সেটাতে করতে পারো। তুমি বলবা যে তার ব্যাখ্যাটা তোমাকে দিতে হবে যে আমার এই অ্যাডভান্টেজ আছে যার ফলে আমি এটা দিতে চাই। তোমাকে যদি বলে ব্রডকাস্টেড আমনের ক্ষেত্রে কিভাবে তুমি ফার্টিলাইজার দিতে চাও, তখন তুমি যেহেতু আমন ধানটাই লাগানো হয়েছে ব্রডকাস্টেড, তাহলে তোমাকে অবশ্যই টপ ড্রেসিং করতে হবে। তো এরকমের প্রশ্ন হতে পারে। ঠিক আছে, জি স্যার। ওকে। আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, সিআর আছে কি? মানে যারা আমার সাথে যোগাযোগ করেছিল, আমি নামটা যথাসম্ভব শাওন, তাই তো? শাওন আর একজন কি ছিল, স্মৃতি, আছে কি? জি স্যার। আচ্ছা, আমি এইটার পিডিএফটা আমি পাঠিয়ে দেবো তোমাদেরকে, তোমরা সবাইকে একটু দিয়ে দিও, আমি পিডিএফ করে পাঠিয়ে দেব। আর আমার ক্লাস, আমি ছোট মানুষ তো, খুব অল্প ক্লাস নেওয়ার জন্য বলেছিল এবং আমি খুব অল্পই নিয়েছি। আমার যদি তারপরে যদি কোনো জায়গায় প্রবলেম হয় তাহলে কেউ যোগাযোগ করলে পরে আমি হয়তো বা যদি দরকার পড়ে আর কি, যেহেতু তোমরা 4-2 তোমাদের নিজেদেরও ব্যস্ততা আছে, তারপরে দেখা যাক কি হয়। আর হচ্ছে পিডিএফটা আমি পাঠিয়ে দেব, আর আমার ক্লাস মোটামুটি শেষ। তো সবাই ভালো থাকো, দোয়া করে আমার জন্য। জি স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম থ্যাংক ইউ আসসালাম। স্যার। আসসালামু আলাইকুম। ওকে।